আছে, ক্লিক করলে হয়ে যাবে। কি হলো? হয়েছে তো। স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিবার থেকে সবাইকে স্বাগতম এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের লাইভ ক্লাসে উপস্থিত থাকার জন্য। তোমরা সবাই একটু কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে জয়েন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাও, আর সব কিছু ঠিকঠাক আছে কিনা, স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্ট বক্সে জানাও। আজকের লাইভ ক্লাস হবে বায়োলজি, যেখানে আমরা দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মানুষের পরিপাক ও শোষণ নিয়ে, আর একটা হচ্ছে হাইড্রা নিয়ে। তো দুইটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেখানের মধ্যে হাইড্রা আর পরিপাক ও শোষণ। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই দুইটা অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন হয়। তো সেক্ষেত্রে সবাইকে আন্তরিকভাবে আমি অনুরোধ করব সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ একটা ভালো এবং গঠনমূলক এবং গুছানো একটা ক্লাস আজকে তোমাদেরকে উপহার দিব। তো একটু সবাই বন্ধুদেরকে মেনশন করে জানাই দাও আজকের ক্লাসের কথা, এবং একটু শেয়ার করে দাও নিজেদের টাইমলাইনে, যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে আজকের ক্লাসটা করতে পারে। মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়নি কি? হয় নাই? হয়েছে তো, ঠিকই তো আছে। রোটেট দিতে যাচ্ছেন? এখানে একটা অপশন থাকে তো। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা কি বলছিলাম, দুইটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। একটা হবে হাইড্রা আর একটা হবে পরিপাক ও শোষণ। তো আমরা সবচেয়ে ছোট পার্ট যেটা হচ্ছে হাইড্রা পার্টটা আগে আজকে আমরা শেষ করব, এবং আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে যে টপিকসগুলো আমাদের আসবে, শুধুমাত্র ওই টপিকসগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। ঠিক আছে? তাহলে একটু বন্ধুদেরকে মেনশন করে জানাই দাও, আর তোমরা সবকিছু ঠিকঠাক আছে কিনা কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব হাইড্রা নিয়ে। আমরা সবাই জানি হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। এবং এখান থেকে আমাদের রিটেনের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য আমাদের এখান থেকে প্রথমে জানতে হবে তাদের হাইড্রা পর্বভুক্ত প্রাণী, যেটা যে হাইড্রা নিডারিয়া পর্বভুক্ত যে প্রাণীর কথা বলছি আমি, এই প্রাণীর শ্রেণীবিন্যাসগত অবস্থানটা আমাদের একটু জেনে নিতে হবে, এবং এটা একটু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেজন্য আমরা একটু লিখবো এটা। প্রথমে তার হাইড্রার আমরা লিখবো কিংডম। তার কিংডমের কথা যদি আমি চিন্তা করি, সেটি হচ্ছে অ্যানিমেলিয়া। এবং যদি তার পর্বের কথা চিন্তা করি, ফাইলাম, যদি পর্বের কথা চিন্তা করি, আমরা সবাই জানি তার পর্বভুক্ত প্রাণী হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। এবং এখান থেকে আরো একটা পার্ট আমরা মনে রাখবো, তার ক্লাসটা কি, সে কোন শ্রেণীভুক্ত প্রাণী। সে তো নিডারিয়া পর্বভুক্ত প্রাণী আমরা বললাম, যদি বলা হয় হাইড্রা স্পেসিফিক ভাবে তার ক্লাসটা কি, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে হাইড্রোজুয়া। হাইড্রোজুয়া। আর যদি বলা হয় তার জেনাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো হাইড্রা, অনেক বইয়ে দেওয়া আছে এটা, হাইড্রা লিনিয়াস। কারণ লিনিয়াস হাইড্রা পর্বভুক্ত, নিডারিয়া পর্বভুক্ত প্রাণী হাইড্রা, যার নাম হাইড্রা, ওই হাইড্রা আবিষ্কারকের কারণে এই লিনিয়াস নামটা এখানে অ্যাড হয়েছে। সর্বশেষ স্পেসিস, তার মানে তার প্রজাতির নাম কি। প্রজাতির ক্ষেত্রে আমরা মনে রাখবো হাইড্রা ভালগারিস।
তাইলে দেখো আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করলাম। তার কিংডম, তার রাজ্যটা কি, আমরা বলবো এনিমেলিয়া। আর যদি বলা হয় তার পর্বটা কি, পর্বের নাম হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। তার ক্লাস কি, ক্লাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো হাইড্রোজুয়া। তার জেনাস কি, জেনাসের ক্ষেত্রে আমরা বলবো, অনেক বই আছে শুধু হাইড্রা আর অনেক বই আছে হাইড্রা লিনিয়াস। আর তার স্পেসিস, প্রজাতি, প্রজাতি কি, প্রজাতির ক্ষেত্রে আমরা মনে রাখবো হাইড্রা ভালগারিস। এবং এখান থেকে আমরা কি কি জিনিস মনে রাখবো, যদি বলা হয় যেহেতু আমি নিডারিয়ার কথা বলছি, এখান থেকে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী, নিডারিয়াটা নামকরণ করেন কে, পর্বটি নামকরণ করেন কে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো হ্যাশচেক। এবং এখান থেকে আরো কিছু জিনিস আমরা মনে রাখতে পারি, যদি বলা হয় হাইড্রার আবিষ্কারককে, আবিষ্কারক দুই বইয়ে দুইটা নাম দেওয়া আছে, তো আমরা দুইটা বইয়ের নামই আমরা মনে রাখবো। আবিষ্কারক এই হচ্ছে তোমার, আবিষ্কারকের মধ্যে আব্দুল আলিম স্যারের বইয়ে দেওয়া আছে ট্যাম্ব্রলে, আব্রাহাম ট্যাম্ব্রলে, এটা নাম আব্রাহাম ট্যাম্বলে। আর হচ্ছে গাজী আসমত স্যারের বইয়ে আমাদের যে জিনিসটা দেওয়া আছে অ্যান্টনি ভন লিউয়েনহুক, অ্যান্টনি ভন লিউয়েনহুক। তাইলে আমরা দুইটা জিনিসেই মনে রাখবো। এখান থেকে দেখো কি কি জিনিস নিয়ে আমরা আলোচনা করতেছি। আমরা আলোচনা করতেছি হাইড্রা নিয়ে। প্রথম কথা হচ্ছে হাইড্রা কোন পর্বভুক্ত প্রাণী যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। এবার তার শ্রেণীবিন্যাসগত অবস্থানটা আমাদের একটু জানতে হবে। কারণ কি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরে মানুষের শ্রেণীবিন্যাসগত অবস্থানটা আসছিল, তো ঠিক সেম ভাবে যদি এবার প্রশ্নের প্যাটার্নটা এইভাবে আবারও যদি শ্রেণীবিন্যাস থেকে প্রশ্ন হয়, তাহলে তিনটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে রুই মাছের শ্রেণীবিন্যাসগত অবস্থান, একটা হচ্ছে ঘাস ফড়িং এর শ্রেণীবিন্যাসগত অবস্থান, একটা হচ্ছে হাইড্রার শ্রেণীবিন্যাসগত অবস্থান। কারণ কি, তাদের তিনটা স্পেসিফিক ভাবে বইয়ের শুরুতেই দেওয়া আছে, তো এটার জন্য আমাদের হাইড্রার শ্রেণীবিন্যাসগত অবস্থানটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রশ্নের জন্য এই হাইড্রার শ্রেণীবিন্যাসগত অবস্থানটা ইম্পর্টেন্ট। প্রথমে দেখো তার কিংডমটা কি বলছি, অ্যানিমেলিয়া। তার ফাইলাম কি, পর্ব, কোন পর্বভুক্ত প্রাণী, আমরা লিখবো নিডারিয়া। তার ক্লাস কি, আমরা বলবো হাইড্রোজুয়া। তার জেনাস কি, হাইড্রা লিনিয়াস। তার স্পেসিস কি, হাইড্রা ভালগারিস। এখন দেখো হাইড্রার যে পর্ব, কোন পর্বভুক্ত প্রাণী, তারা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। নিডারিয়া পর্বের নামকরণ কেন কে, আমরা মনে রাখবো হ্যাশচেক। এবং হাইড্রার আবিষ্কারককে আমরা মনে রাখবো দুইজন আবিষ্কারকের কথা। কয়জন আবিষ্কারের কথা, দুইজন আবিষ্কারকের কথা। একটা হচ্ছে আব্রাহাম ট্যাম্বলে, এটা বলছে হচ্ছে তোমার আব্দুল আলিম স্যারের বইয়ে। আর দ্বিতীয় যে যেটা লিখলাম ওইটা হচ্ছে আমাদের আছে গাজী আসমত স্যারের বইয়ে, যেখানে উনি আবিষ্কারক বলছেন অ্যান্টনি ভন লিউয়েনহুক। তাইলে এইগুলো টোটাল হচ্ছে হাইড্রার কিছু বেসিক আলোচনা। এখান থেকে দেখো আমরা আরো দুইটা জিনিস আমরা মনে রাখবো। একটা হচ্ছে হাইড্রার পুনরুৎপত্তি, আর একটা হচ্ছে হাইড্রাকে অমর প্রাণী হিসেবে ব্যাখ্যা দেন। অর্থাৎ হচ্ছে হাইড্রার পুনরুৎপত্তি, যে হাইড্রা যে বারবার পুনরুৎপত্তি করতে পারে, তার ইন্টারস্টেশিয়াল কোষের মাধ্যমে সে যে বারবার বিভাজিত হতে পারে, তার যে কোনো মৃত্যু নাই, এই মৃত্যু নিয়ে দুইজন বিজ্ঞানী দুইটা তত্ত্ব দিচ্ছেন। একটা আমরা বলবো পুনরুৎপত্তি, আরেকটা লিখবো আমরা অমর প্রাণী। হাইড্রাকে অমর প্রাণী হিসেবে আখ্যা দেন কে, আমরা বলবো বিজ্ঞানী ব্রায়েন। আর যদি বলা হয় হাইড্রার পুনরুৎপত্তি সম্পর্কে সর্বপ্রথম বর্ণনা করেন কে, আমরা বলবো আব্রাহাম ট্যাম্বলে। তো সেই হিসাবে যুক্তিযুক্তভাবে আমরা বলতে পারি হচ্ছে হাইড্রার আবিষ্কারকের নাম হিসেবে আমরা অবশ্যই আব্রাহাম ট্যাম্বলেকে কি অনেক বেশিভাবে গুরুত্ব দিব। তাইলে এই গেল টোটাল হচ্ছে আমাদের হাইড্রার কিছু বেসিক আলোচনা। এবং হাইড্রা যেহেতু নিডারিয়া পর্বভুক্ত প্রাণী, তো সেই হিসাবে অবশ্যই হাইড্রা হবে সার্বজনীন মিঠা প্রাণীর প্রাণী, মিঠা প্রাণীর। এবং আমরা আরো কিছু হাইড্রার গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আমরা জানি হাইড্রার হচ্ছে মৃতজীবিতা লক্ষ্য করা যায়। মৃতজীবিতা কি, অর্থাৎ এমন দুইটা প্রাণীর কথা আমরা এখানে বলবো যে দুইটা প্রাণী হচ্ছে একসাথে সহাবস্থান করার ফলে যদি পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন তাকে বলা হয় মৃতজীবিতা। এই মৃতজীবিতা হয় একটা হচ্ছে হাইড্রার সাথে এবং আরেকটা হচ্ছে শৈবালের সাথে। হাইড্রা প্লাস হচ্ছে শৈবালের মধ্যে আমরা মৃতজীবিতা লক্ষ্য করি। এবং এই মৃতজীবিতার মধ্যে যদি হাইড্রা কোন পর্বের প্রাণীর ক্ষেত্রে বলে, আমরা মনে রাখবো হাইড্রা ভালগারিস। আর যদি বলা হয় শৈবাল, কোন শৈবাল, আমরা বলবো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা।
সরি, আমি এই জায়গায় একটু জিনিস বলছি, যেটা হচ্ছে হাইড্রার সাথে যদি বলা হয় সেক্ষেত্রে আমরা বলবো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। এবং হচ্ছে শৈবালটার নাম কি? শৈবালটার নাম হচ্ছে জু কলেরা, জু কলেরা, CHLOCHLORELLA। তাহলে আমরা কি কি জিনিস জানলাম? আমরা হচ্ছে হাইড্রার কিছু বেসিক আলোচনা জানলাম। হাইড্রার বেসিক আলোচনার মধ্যে কি? তার শ্রেণীবিন্যাসগত অবস্থান, তার কিংডম কি, তার ফাইলাম কি, তার ক্লাস কি, তার জেনাস কি, তার স্পেসিস কি। এরপরে আমরা জানলাম হাইড্রার কিছু আরো বেসিক আলোচনা, যেখানে জানলাম হাইড্রা নিডারিয়া পর্বভুক্ত প্রাণী, এবং তারপর নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের নামকরণ করেন কে, হ্যাশচেকের কথা আমরা বলছি, এবং আমরা দুইটা তত্ত্বের কথা বলছি, একটা হচ্ছে পুনরুৎপত্তি আর একটা হচ্ছে অমর প্রাণী। হাইড্রার পুনরুৎপত্তি সম্পর্কে সর্বপ্রথম বর্ণনা দেন কে? আমরা মনে রাখবো আব্রাহাম ট্র্যাম্বলে। এবং হাইড্রাকে অমর প্রাণী হিসেবে ব্যাখ্যা দেন কে? আমরা মনে রাখবো ব্রায়েন। এই দুইটাই হচ্ছে তোমার এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসো, হাইড্রা হচ্ছে সার্বজনীন মিঠা পানির প্রাণী। কারণ কি? কারণ হচ্ছে দেখা যায় বেশিরভাগ নিডারিয়া পর্বভুক্ত প্রাণীরাই হচ্ছে মিঠা পানির প্রাণী, এবং হাইড্রাও কি ঠিক সেম ভাবে মিঠা পানিতে কি তারা বসবাস করে। এবং আরো একটা জিনিস জানলাম আমরা হাইড্রার মৃতজীবিতা। মৃতজীবিতা বলতে কি বোঝায়? অর্থাৎ হচ্ছে দুইটা প্রাণী যদি একসাথে সহাবস্থান করার ফলে তারা যদি পরস্পরের কাছ থেকে যদি উপকৃত হয়, তখন তাকেই বলা হয় মৃতজীবিতা। এই মৃতজীবিতা কাদের মধ্যে ঘটে আমরা মনে রাখবো। একটা হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা নামক একটা প্রজাতি, যেটা হচ্ছে হাইড্রার একটা প্রজাতি, এবং হচ্ছে জুকুলেরা নামক একটা শৈবালের মধ্যে। তাইলে কিছু আমরা পয়েন্ট আমরা এখান থেকে জেনে নিলাম। এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা জানবো হচ্ছে হাইড্রার কোষিকার সংখ্যা। কিসের সংখ্যা? যে হাইড্রা যেটা আছে, হাইড্রার বিভিন্ন প্রজাতির কোষিকার সংখ্যা, যেখান থেকে এমসিকিউর জন্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এটা ইম্পর্টেন্ট। এবং আমরা খুব মনোযোগ সহকারে এই জিনিসটা আমরা একটু জানবো, যেটা হচ্ছে বায়োলজি পাওয়ারে দেওয়া আছে কন্টেন্ট 2-তে, যেটার নাম দিছি আমি হচ্ছে বিভিন্ন প্রজাতির কোষিকার সংখ্যা এবং হচ্ছে হাইড্রার বর্ণ। আমি একটু টপিকসটার নাম লিখলাম, হাইড্রার বিভিন্ন প্রজাতির কোষিকার সংখ্যা এবং প্লাস হাইড্রার বর্ণ। প্রথমে আমরা যেহেতু কোষিকার সংখ্যা লিখছি, আমরা কোষিকার সংখ্যাটা শেষ করব। আমরা দেখি প্রথমে হাইড্রাতে টোটাল পৃথিবীতে হচ্ছে 40টার মতো প্রজাতি হাইড্রার পাওয়া যায়, 40টির মতো। আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো বর্তমানে পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা 40টির মতো। আচ্ছা, এরপরে আমরা জানবো তাদের যে তাদের মধ্যে 4টি হচ্ছে বাংলাদেশে পাওয়া যায়। এই 4টির কথা একটু পরে আসবো। তাদের মধ্যে কিছু প্রজাতির আছে কোষিকার সংখ্যা স্পেসিফিক ভাবে বইয়ে দেওয়া আছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ 3টা প্রজাতির হাইড্রার হচ্ছে কোষিকার সংখ্যা দেওয়া আছে, এবং বর্ণ 4টা প্রজাতির বর্ণের কথা দেওয়া আছে। এই টোটাল 4টা আর 3টা টোটাল হচ্ছে আমাদের স্পেসিফিক ভাবে যদি আমরা বলি 4টা প্রজাতির একই সাথে কোষিকার সংখ্যা এবং বর্ণের সংখ্যা আমরা মনে রাখবো। তাহলে দেখো, প্রথমে লিখবো আমি হাইড্রা ফুসকা। হাইড্রা ফুসকা, আমরা ফুসকা খাই। এই ফুসকার সাথে আমরা মনে রাখবো একটা প্রজাতি আছে কি হাইড্রা ফুসকা, যেটা হচ্ছে ফুসকার সাথে মিল সম্পন্ন। এটার নাম কি? হাইড্রা ফুসকা। এটার যদি বলা হয় কোষিকার সংখ্যা কত, সেক্ষেত্রে আমরা বলবো 6। এরপরে দেখো আমরা লিখবো হাইড্রা ভিরিডিস। হাইড্রা ভিরিডিস, হাইড্রা ভিরিডিসের কোষিকার সংখ্যা কত? আমরা বলবো 4 থেকে 8। এবং এর 3 নম্বরে আমরা কি বলবো? হাইড্রা ভালগারিস। হাইড্রা ভালগারিস। যদি বলা হয় এদের কোষিকার সংখ্যা কত, আমরা বলবো 6 থেকে 10টি। আচ্ছা, এরপরে দেখো কি কি জিনিস আমরা এখান থেকে আরো মনে রাখতে পারি। প্রথমে আমি লিখছি এখানে হাইড্রা ভিরিডিস। এখন যদি আমরা জানতে চাই এটার বর্ণটা কিরকম, আমরা লিখবো হালকা হলুদ বর্ণের। হালকা হলুদ বর্ণের। এরপরে দেখো আমরা লিখছি হাইড্রা ভালগারিস, যাদের কোষিকার সংখ্যা হচ্ছে 6 থেকে 10টি। যদি বলা হয় এদের বর্ণটা কেমন, সেক্ষেত্রে আমরা বলবো এটা হবে সবুজ বর্ণের। আর যদি বলা হয় হাইড্রা ভালগারিস, সেক্ষেত্রে আমরা বলবো হালকা হলুদ বর্ণের। এবং আরো কিছু প্রজাতির নাম আমরা এখানে লিখব, যে প্রজাতিগুলোর মধ্যে আছে একটা হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। আমরা একটু আগে আলোচনা করছি ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার সাথে কি জিনিসটা ছিল? ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার ক্ষেত্রে ছিল আমাদের
ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার ক্ষেত্রে ছিল একটা হচ্ছে তোমার হাইড্রার মৃতজীবিতার সাথে সম্পর্ক, যেখানে আমরা দেখছিলাম ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং হচ্ছে এক জাতীয় শৈবাল যেটার নাম হচ্ছে জুকোলেরা, তাদের মধ্যে কি মৃতজীবিতার সম্পর্ক, অর্থাৎ একজন আরেকজনের কাছ থেকে কি হয়, উপকৃত হয়। এই যে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার কথা বলছি, এদের বর্ণটা কেমন, যদি বলা হয় এদের বর্ণটা কেমন, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এটার বর্ণটা হচ্ছে সবুজ বর্ণের। এবং আমরা আরো একটা হাইড্রার নাম লিখবো, যে হাইড্রাটার নাম হচ্ছে হাইড্রা জ্যানজেটিকা, যার বর্ণটার মধ্যে দেওয়া আছে সাদা বা গোলাপি বর্ণ। আচ্ছা, এই গেল টোটাল আমাদের তাইলে হাইড্রার বিভিন্ন প্রজাতির হাইড্রার সংখ্যা এবং হাইড্রার বর্ণ। তাহলে আমরা এখান থেকে কন্টেন্ট 2 থেকে আমরা কি কি জিনিস জানলাম? কন্টেন্ট 2 থেকে আমরা জানলাম বর্তমানে পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা হচ্ছে 40টির মতো। এরপরে আমরা জানলাম বিভিন্ন প্রজাতির হাইড্রার কোর্সিকার সংখ্যা। প্রথমে আমি একটা লিখছি হাইড্রা ফুস্কার কথা, হাইড্রা ফুস্কার কোর্সিকার সংখ্যা কত আমরা মনে রাখবো 6টি। এরপর আমরা লিখছি হাইড্রা ভিরিডিস কোর্সিকার সংখ্যা কত আমরা মনে রাখবো 4 থেকে 8টি। এরপরে আমি কি বলছি হাইড্রা ভালগারিস কোর্সিকার সংখ্যা কত আমরা মনে রাখবো 6 থেকে 10টি। এরপরে দেখো হাইড্রা ভিরিডিসের কথা বলছি, এটার বর্ণ কিরকম, সবুজ বর্ণ। হাইড্রা ভালগারিসের কথা বলছি 6 থেকে 10টি, এটার বর্ণ কিরকম, হালকা হলুদ বর্ণের। এরপর লিখছি ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, যেটা হচ্ছে একটা মৃতজীবিতার সাথে সম্পর্ক, এটার বর্ণ কেমন আমরা বলবো সবুজ বর্ণের। সর্বশেষ আমরা লিখছি হাইড্রা জ্যানজেটিকা, এটার বর্ণ কেমন আমরা বলবো সাদা বা গোলাপি বর্ণ। তাইলে এই গেল টোটাল আমাদের বিভিন্ন প্রজাতির কোর্সিকার সংখ্যা প্লাস হচ্ছে হাইড্রার বর্ণ। এখন আমরা আলোচনা করব কন্টেন্ট 3 নিয়ে। কন্টেন্ট 3 এর মধ্যে কি আছে, হাইড্রার গঠন আছে। আমরা দেখতে পাই হাইড্রাতে 2 ধরনের গঠন পাওয়া যায়। আমাদের মানুষের ক্ষেত্রে যেভাবে 2 ধরনের গঠন, একটা হচ্ছে তার বাহ্যিক গঠন আর একটা হচ্ছে তার অভ্যন্তরীণ গঠন, ঠিক সেম ভাবে হচ্ছে হাইড্রাতেও কি পাওয়া যায়, 2 ধরনের গঠন পাওয়া যায়। একটা গঠনের নাম হচ্ছে তার বাহ্যিক গঠন আর একটা গঠনের নাম হচ্ছে তার অভ্যন্তরীণ গঠন। এখন দেখো আমরা আলোচনা করব হাইড্রার বহির্গঠন নিয়ে। কি নিয়ে? হাইড্রার বহির্গঠন নিয়ে। আচ্ছা, বহির্গঠনকে যদি আমরা বিভক্ত করি, আমরা 3টা অংশে বিভক্ত করতে পারি। কয়টা অংশে বিভক্ত? আমি আবারও বলতেছি, আমরা 3টা অংশে বিভক্ত করতে পারি। তার মধ্যে একটার নাম হচ্ছে হাইপোস্টুম এবং 2 নম্বর পয়েন্টের নাম হচ্ছে এখানে দেহকাণ্ড। 3 নম্বরে আছে হচ্ছে পদতল বা হচ্ছে পাদচাকতি বা হচ্ছে পদতল। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে কিছু বেসিক আলোচনা মনে রাখতে হবে। হাইপোস্টুমের মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত আছে, দেহকাণ্ডের মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত আছে, পদতল বা পাদচাকতির মধ্যে কি কি জিনিস ইম্পর্টেন্ট আছে, বা হচ্ছে কি কি কিওয়ার্ড আমরা এখান থেকে মনে রাখবো। দেখো, যদি বলা হয় হাইপোস্টুম এটা দেখতে কেমন, সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে মোচাকৃতির, মোচার মতো দেখতে, মোচাকৃতির, এবং এটা হচ্ছে সংকুচন প্রসারণ কম, অর্থাৎ এটার একটা ক্ষমতা আছে যেটা হচ্ছে সে একই সাথে সংকুচিত এবং হচ্ছে এটা একই সাথে প্রসারিত হতে পারে। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। এরপরে দেখো দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে কি থাকে? দেহকাণ্ডের মধ্যে আমরা একটু আগে আলোচনা করছি, কোর্সিকার কথা বলছি। এই কোর্সিকাটাই অবস্থান করে হাইড্রার দেহকাণ্ডের মধ্যে। এবং কোর্সিকার ক্ষেত্রে আমাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে, কোর্সিকাটা হচ্ছে দেহে থেকে 2 থেকে 3 গুণ লম্বা, দেহ থেকে 2 থেকে 3 গুণ লম্বা। জিনিসটা খেয়াল করো, আমি একটু আগেই বলছি তার দেহকাণ্ডের মধ্যে কোর্সিকা আছে, কিন্তু আবার একটা জায়গায় বলতেছে এই কোর্সিকাটা আবার তার দেহ থেকে 2 থেকে 3 গুণ লম্বা। এটা বাস্তবে কিভাবে সম্ভব? আমরা বলতেছি কিন্তু দেহকাণ্ডের কথা, নট দেহ। দেখো, একটা হচ্ছে ব্রাঞ্চ আর একটা হচ্ছে কি বডি, একটা হচ্ছে তার শাখা প্রশাখার কথা বলতেছে। এই শাখা প্রশাখা আর বডি মিলে হয়েছে কি তার দেহকাণ্ড। এই দেহকাণ্ডের মধ্যে অবস্থান করতেছে কে? কোর্সিকা। আবার এই কোর্সিকাটা যদি আমি কাণ্ডটা আলাদা করে শুধুমাত্র দেহর কথা বলি, এই দেহটা থেকে বলতেছে কি 2 থেকে 3 গুণ লম্বা। দেখো কিভাবে সম্ভব, আমরা যদি এভাবে একটা হাইড্রা আঁকার চেষ্টা করি, এভাবে যদি একটা হাইড্রা আঁকার চেষ্টা করি, দেখো এটা যদি তার কোর্সিকা হয়, এটা যদি তার কোর্সিকা হয়, এটা যদি তার কোর্সিকা হয়, তাহলে দেখো এই কোর্সিকাগুলো কিন্তু অনেকাংশে কি তার দেহটা থেকে 2 থেকে 3 গুণ লম্বা হতেও পারে, কারণ এটা অনেক বেশি লম্বা হয়, যার কারণে বলছে তার যে কোর্সিকা আছে, কোর্সিকাটা হচ্ছে তার দেহ থেকে 2 থেকে 3 গুণ লম্বা। আচ্ছা, এরপর আর কি কি জিনিস থাকে? দেহকাণ্ডের মধ্যে থাকে মুকুল। মুকুল দিয়ে কি করে? হাইড্রা প্রজনন ঘটায়। কখন ঘটায় যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো গ্রীষ্মকালে,
অর্থাৎ মুকুল মানে কি, আমরা মুকুলোদগমের কথা পড়ছি শৈবালু ছত্রাকের মধ্যে। এই মুকুলোদগম হচ্ছে একটা বিভাজন, এই বিভাজনটা হাইড্রার মধ্যে ঘটে। এখন হাইড্রার মধ্যে ঘটে কেন, এটা হচ্ছে মুকুলোদগম, এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত, তার দেহকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত। এবং এই মুকুলোদগমটা কখন ঘটে যদি বলা হয়, আমরা মনে রাখবো গ্রীষ্মকালে। এখন প্রশ্ন আসতে পারে কেনই হচ্ছে গ্রীষ্মকালে হাইড্রা বিভাজিত হতে চায়, মুকুলোদগম প্রক্রিয়ায় হাইড্রা হচ্ছে কেন সে নতুন ভাবে হচ্ছে তার প্রজাতি সৃষ্টি করতে চায়। কারণ একটাই, কারণ হচ্ছে গ্রীষ্মকালে হাইড্রা যে হচ্ছে যে মিঠা পানিতে বসবাস করে, গ্রীষ্মকাল মৌসুমে হচ্ছে সে পর্যাপ্ত আহার পায়। এই পর্যাপ্ত আহার পাওয়ার কারণে হাইড্রা কি করে, গ্রীষ্মকালে হচ্ছে তার মুকুলোদগম প্রক্রিয়ায় বিভাজিত করে। আচ্ছা, এরপরে দেখো সর্বশেষ আমরা মনে রাখবো জননাঙ্গ। দেহকাণ্ডের মধ্যে আরেকটা অংশের নাম কি, সর্বশেষ অংশটার নাম হচ্ছে তার জননাঙ্গ। জননাঙ্গের ক্ষেত্রে আমরা মনে রাখবো, জননাঙ্গের ক্ষেত্রে দুইটা পার্ট, একটা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্র, একটা হচ্ছে পুং প্রজনন তন্ত্র, বা আমরা যদি আরো স্পেসিফিক বা বলি, একটা হচ্ছে শুক্রাশয় আর একটা হচ্ছে ডিম্বাশয়। এখন হাইড্রা কখন যৌন প্রজনন প্রক্রিয়ায় যদি বলা হয় বংশবৃদ্ধি করে, তাহলে আমরা তিনটা ঋতুর কথা মনে রাখবো। একটা হচ্ছে তার শরৎ, আরেকটা হচ্ছে তার হেমন্ত, আরেকটা হচ্ছে তার শীতকাল। তাইলে সে তিন মৌসুমেই হচ্ছে এই জননাঙ্গ যৌন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। আর যদি বলা হয় মুকুলোদগম ও যৌন জনন প্রক্রিয়ায় কখন সে বংশবৃদ্ধি করে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো গ্রীষ্মকাল। তাইলে আমরা টোটাল 4টা মৌসুমের কথা জানলাম। কয়টি মৌসুম? 4টা মৌসুমের কথা জানলাম। আমরা একসাথে লিখবো কয়টা? 3টা। কি কি? একটা হচ্ছে তার হেমন্ত, আর একটা হচ্ছে তার শরৎ, আর একটা হচ্ছে তার বসন্ত। এটা কখন ঘটায়? এটা হচ্ছে তোমার যৌন জনন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? যৌন জনন প্রক্রিয়া, অর্থাৎ শুক্রাশয় আর ডিম্বাশয় নিষেকের ফলে এই হেমন্ত শরৎ বসন্ততে হেমন্ত শরৎ শীতকালে হচ্ছে তার যৌন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটায়। আর আরেকটা মৌসুমের কথা কি বলছি? আরেকটা মৌসুমের কথা বলছি আমি গরম মৌসুম, যে মৌসুমটার নাম হচ্ছে গ্রীষ্ম। এই গ্রীষ্মতে সে কোন ধরনের যৌন জনন ঘটায়? আমরা বলবো মুকুলোদগম বা হচ্ছে মুকুল। আচ্ছা, এই গেল আমাদের টোটাল হচ্ছে হাইড্রার বহির্গঠনের হাইপোস্টোমার দেহকাণ্ডের নিয়ে আলোচনা। এবং আমরা সর্বশেষ জানতেছি পাদচাকতি বা পদতল। এখন দেখো হাইড্রার পাদচাকতি বা পদতল থেকে যদি বলা হয় আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে, তাহলে এটাও একটু আমরা জেনে নিই। আমরা কন্টেন্ট বাই আগাবো, অর্থাৎ হচ্ছে আমরা একটা একটা টপিকস ধরবো, এই একটা টপিকসে আমরা শেষ করব। প্রথম টপিকসটার নাম ছিল তার হাইড্রার পরিচিতি, অর্থাৎ হাইড্রার মধ্যে কি কি জিনিস পরিচিতি আছে। প্রথমে একটা মানুষের যে আমরা শুরু করতেছি, আমি যদি মানুষের কথা বলি, ধরো আমার নাম হচ্ছে হাসান রাজি, আমার একটা পরিচিতি আছে, আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমার দাদার নাম কি, আমার হচ্ছে ইনস্টিটিউশনের নাম কি, আমি কোন জায়গায় পড়াশোনা করি, আমি কোনটাতে কমফোর্ট জোন ফিল করি, আমি হচ্ছে কোথায় বসবাস করতে ভালোবাসি। ঠিক সেম ভাবে হচ্ছে হাইড্রার কিছু বেসিক পরিচিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা সেকেন্ড কন্টেন্ট নিয়ে আলোচনা করছিলাম, যে কন্টেন্টের মধ্যে ছিল হাইড্রার প্রজাতির সংখ্যা, যেখানে আমরা দেখছিলাম হচ্ছে হাইড্রার প্রজাতিতে ছিল 3 ধরনের প্রজাতির আমরা কোর্সিকার সংখ্যা পাইছিলাম, যেখানে ছিল প্রথমটা ছিল হাইড্রা ফুসকা, যার হচ্ছে কোর্সিকার সংখ্যা ছিল 6টি। এরপরে আমরা কিছু বেসিক আরো কিছু আলোচনা করছিলাম। এরপরে দেখো আমরা হাইড্রার আরো কিছু বেসিক নিয়ে আলোচনা করব, যে বেসিকের মধ্যে আছে পদতল বা পাদচাকতি, যেটা হচ্ছে হাইড্রার বাহ্যিক গঠনের একটি অংশের নাম। এই পদতল বা পাদচাকতির ক্ষেত্রে আমরা কি কি জিনিস মনে রাখবো? প্রথমে হচ্ছে এই পাদচাকতির কাজটা কি, যদি বলা হয় পাদচাকতির কাজটা কি, আমরা মনে রাখবো পাদচাকতি এক ধরনের আঠালো রসকরণ করে। আমরা বলবো পাদচাকতি এক ধরনের আঠালো রসকরণ করে, নিঃসৃত আঠালো রস ক্ষরণ করে। এই ক্ষরণ করার মাধ্যমে ও কি কাজ করে? ও হচ্ছে এই হাইড্রাটা হচ্ছে কোনো তলের সাথে যুক্ত থাকে। তাইলে দেখো বেসিক আলোচনা কি, আমরা একটা হাইড্রার পদতলের কথা আলোচনা করতেছিলাম। এই পাদচাকতিটার কাজ কি? এই পাদচাকতিটা থেকে একটা পদার্থ নিঃসৃত হয়। পদার্থটা কেমন? আঠালো রস জাতীয় পদার্থ নিঃসৃত হয়। এই আঠালো জাতীয় পদার্থ নিঃসৃত হওয়ার কারণে সে কি করতে পারে? ওই হাইড্রাটা হচ্ছে কোনো একটা তলের সাথে সংযুক্ত থাকতে পারে, কোনো একটা তলের সাথে লেগে থাকতে পারে। এই জিনিসটাই এখানে বলছে। তাইলে এই গেল আমাদের টোটাল হচ্ছে হাইড্রার বাহ্যিক গঠনের কিছু ইম্পর্টেন্ট আলোচনা। এখন আমরা আলোচনা করব হাইড্রার অন্তর্গঠন নিয়ে বা অভ্যন্তরীণ গঠন নিয়ে।
আচ্ছা, আমি তার আগে একটু কমেন্ট বক্সটা চেক করতে চাই, কে কে কোন জায়গা থেকে কমেন্ট করছো। বাঁকা করে দেখলে প্রবলেম, কলকাতাতে কাফি নাফি কলকাতা থেকে, অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আলফি শারিন, এটা কি রয়্যাল গাইড? না, এটা হচ্ছে আমার বায়োলজি পাওয়ার একটা বই। এই বই থেকে আমি যেহেতু বইটা নিজে সাজাইছি, তো সেই হিসাবে আমি ওইটা থেকেই পড়াইতে কমফোর্ট ফিল করি। ক্যামেরা সোজা করে দেন ভাইয়া, লেখা বুঝতেছি না। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা উপরে করে দিলাম, এক্ষেত্রে এখন বোঝা যায় কিনা দেখো। হ্যাঁ, কমেন্টের কারণে বোর্ড দেখা যায় না। আচ্ছা, একটু বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। ইলমা চৌধুরী চট্টগ্রাম থেকে, তাসনিমা আফরিন বগুড়া থেকে, আব্দুল্লাহ জুবাইর বগুড়া, লিটন আহমেদ রক্কু দিনাজপুর থেকে। আমাদের সাথে আর কে কে জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানাই দাও। বাদন আমাদের সাথে জয়েন হয়েছে উত্তরা থেকে, আউশি রয়, ইন্তিশা ঈশা ভাইয়া ক্যামেরা সোজা করেন। ক্যামেরা তো সোজাই আছে, এর চেয়ে আসলে সোজা করা পসিবল না। হ্যাঁ, সাডেনলি রেইন পাবনা থেকে, এস এস পাউল আমাদের সাথে জয়েন হয়েছে, মৌলভীবাজার থেকে, হারুনুর রশিদ রাজশাহী থেকে, জান্নাতুল ফেরদৌস গোপালগঞ্জ থেকে, নাসনিন সুলতানা সাভার থেকে, শাহিনা রহমান গোপালগঞ্জ থেকে। আমাদের সাথে অনেকে জয়েন হয়েছে, একটু বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও আজকের ক্লাসের কথা। আজকে দুইটা টপিক্সের কথা বলছি, একটা হচ্ছে তার হাইড্রা আর একটা হচ্ছে পরিপাকু শোষণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার। যদিও অনেকের কাছে এই দুইটা চ্যাপ্টার সহজ মনে হয়, কিন্তু এই দুইটা চ্যাপ্টার থেকে অনেকগুলো এমসিকিউ প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে আসে। আচ্ছা, হাইড্রার অন্তর্গঠনের কথা বলছি। হাইড্রার অন্তর্গঠনের মধ্যে কি জিনিস থাকে প্রথমে আমরা মনে রাখবো। হাইড্রার অন্তর্গঠনে থাকে দেহ প্রাচীর। এখন আমরা জানবো যে হাইড্রার অন্তর্গঠনের মধ্যে যে দেহ প্রাচীর থাকে, এই দেহ প্রাচীরটার গঠনটা কি। আমরা এখান থেকে এভাবে মনে রাখবো, এই দেহ প্রাচীরটা হচ্ছে তোমার কেন্দ্রীয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর নিয়ে গঠিত। কেন্দ্রীয় সিলেন্ট্রন বা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর নিয়ে গঠিত। সিলেন্টেরন, আমরা সিলেন্টেরন বলতে কি বুঝি? সিলেন্টেরন বলতে বোঝায় এমন একটি গহ্বর। তাইলে এই গহ্বর বা আমরা বলবো গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর নিয়ে গঠিত। আচ্ছা, এখন হাইড্রার অন্তর্গঠনের কথা যেহেতু বলছি, এই হাইড্রার অন্তর্গঠনে দুই ধরনের স্তর পাওয়া যায়। কয় ধরনের স্তর? দুই ধরনের স্তর। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া, আমি কেন দুই ধরনের স্তরের কথা বলছি, আমি কেন তিন ধরনের স্তরের কথা বলি নাই? মানুষের তো তিনটি স্তর, তাইলে কেন হচ্ছে এই হাইড্রাতেই বলতেছি আমি দুইটা স্তর? তাইলে দেখো, আমরা একটু প্রাণী শ্রেণীবিন্যাসে যাই। আমরা জানি প্রাণীর স্তরের মধ্যে প্রাণীকে তিনটি স্তরে বিভক্ত করা যায়। কয়টি স্তরে? তিনটি স্তরে। একটা হচ্ছে তার স্তরবিহীন, একটি হচ্ছে সে স্তরবিহীন বা এক স্তর বিশিষ্ট। এক স্তর বিশিষ্ট প্রাণী কারা যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো একটা হচ্ছে পরিফেরা পর্ব এবং আরেকটা হচ্ছে প্রোটোজোয়া পর্ব। এবং যদি বলা হয় দ্বিস্তরী প্রাণী, কি প্রাণী? দ্বিস্তরী প্রাণী। আমরা জানি দ্বিস্তরী প্রাণী হচ্ছে কারা? দ্বিস্তরী প্রাণী হচ্ছে একটি মাত্র পর্ব আছে, যে পর্বটির নাম হচ্ছে নিডারিয়া। এবং আমরা পড়ছি ত্রিস্তরী প্রাণী কারা? ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে ছিল 3 থেকে আমরা একটা সিকোয়েন্স অনুসারে পড়ছিলাম, যেটা হচ্ছে প্লাটিহেলমিনথাস থেকে শুরু কর্ডাটা পর্যন্ত শেষ। দেখো, আমরা 9টা পর্বের কথা জানি। প্রাণী জগতে উল্লেখযোগ্য মেজর পর্ব হচ্ছে 9টি পর্ব। এই 9টি পর্বের মধ্যে প্রথম পর্বটার নাম কি? প্রথম পর্বটার নাম হচ্ছে পরিফেরা। এই পরিফেরাকে বলা হয় স্তরবিহীন বা এক স্তর বিশিষ্ট। এখন যদি বলা হয় দুই স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট কারা? দুই স্তর বিশিষ্ট হচ্ছে শুধুমাত্র নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। ত্রিস্তর বিশিষ্ট কারা? প্লাটিহেলমিনথাস থেকে কর্ডার পর্যন্ত। এখন দেখো, যদি বলা হয় দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরী প্রাণীদের মধ্যে কি কি জিনিস থাকবে? একটা থাকবে তার অ্যাক্টোডার্ম, আর একটা থাকবে তার এন্ডোডার্ম। একটা থাকবে তার অ্যাক্টোডার্ম, আর একটা থাকবে কি তার এন্ডোডার্ম। তার মানে তাদের কি মিসিং? তাদের হচ্ছে মেসোডার্ম মিসিং। এই মেসোডার্মের পরিবর্তে যদি বলা হয় কি জিনিসটা তাদের মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো হাইড্রাতে থাকে অকুশীয় মেসোগ্লিয়া। অকুশীয় মেসোগ্লিয়া থাকে। আচ্ছা, এখন দেখো, এখান থেকে আরো কিছু জিনিস আমাদের এখান থেকে জানতে হবে, যে জিনিসগুলো প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসে থাকে এবং বেশ কয়েকবার আসছে।
তো এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কি আলোচনা করব? আমরা হচ্ছে হাইড্রার এপিডার্মিস এবং হচ্ছে এন্ডোডার্মিস নিয়ে আলোচনা করব। এপিডার্মিস এবং হচ্ছে এন্ডোডার্মিস নিয়ে আমরা আলোচনা করব। এখন তো প্রশ্ন করতে পারো, এপিডার্মিস আর এন্ডোডার্মিসের কথা বলছি, বা হচ্ছে এন্ডোডার্মিসের বা গ্যাস্ট্রোডার্মিসের কথা বলছি। এখন তো ভাই একটু আগে আপনি বলছেন হচ্ছে একটোডার্ম আর এন্ডোডার্ম, এগুলো আবার কি? দেখো, এপিডার্মিস হচ্ছে এমন একটি আবরণ বা এমন একটি ডার্ম বা স্তর যেটা হচ্ছে তোমার একটোডার্ম, ব্রুনীয় একটোডার্ম থেকে উদ্ভূত। আবার যদি বলা হয় এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস, এটা কি? এটা হচ্ছে ব্রুনীয় এন্ডোডার্ম থেকে উৎপন্ন, অর্থাৎ দুইটা জায়গা থেকে দুইটা স্তর সৃষ্টি হচ্ছে। এই স্তরগুলোর নাম কি? একটা হচ্ছে একটোডার্মিস আর একটা হচ্ছে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। এখন এখান থেকে আমাদের কি কি জানতে হবে? এখান থেকে তাদের বর্ণনাটা জানতে হবে। এখান থেকে আমাদের বর্ণনাটা জানতে হবে। কি বর্ণনা? এপিডার্মিসের কোষ সংখ্যাটা জানতে হবে, এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের কোন সংখ্যাটা জানতে হবে, কোষ সংখ্যাটা। যদি বলা হয় কোষ সংখ্যাটা কয়টা, আমরা বলবো এপিডার্মিসে 7 ধরনের কোষ পাওয়া যায়। কয় ধরনের কোষ? 7 ধরনের কোষ পাওয়া যায়। আর গ্যাস্ট্রোডার্মিসের কথা যদি বলি, গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ পাওয়া যায়। এখন এখান থেকে এমসিকিউর মধ্যে আসে নিচের কোনটি এপিডার্মিসের কোষ, নিচের কোনটি এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের কোষ। তাইলে এটার জন্য আমাদের এমসিকিউর জন্য এই অংশটা খুব ভালোভাবে জানতে হবে। তাইলে আমি এক সিরিয়ালে প্রথমে এপিডার্মিসের কোষসমূহ লিখব। 1 নাম্বার কোষে আসে তার হচ্ছে পেশি আবরণী কোষ। 2 নম্বরে আছে তার ইন্টারস্টেশিয়াল কোষ। 3 নম্বরে আছে তার সংবেদী কোষ। 4 নম্বরে আছে তার স্নায়ু কোষ। 5 নম্বরে আছে তার গ্রন্থি কোষ। 6 নম্বরে আছে তার জনন কোষ এবং সর্বশেষ হচ্ছে তার নিডোসাইট। তাইলে এই পাশে হচ্ছে 5 ধরনের কোষ। কয় ধরনের কোষ? 5 ধরনের কোষ। একটার নাম আমরা বলবো পেশি আবরণী কোষ, বা এটার আরো একটা নাম আছে পুষ্টি কোষ। 2 নম্বরে আছে তার ইন্টারস্টেশিয়াল কোষ। 3 নম্বরে আছে তার গ্রন্থি কোষ। 4 নম্বরে আছে তার ক্ষণপদীয় কোষ। 5 নম্বরে আছে তার ফ্লাজেলীয় কোষ। তাইলে দেখো আমরা কি কি কথা বললাম। আমরা বললাম একটা জিনিসের কথা। তাইলে দেখো কি কি জিনিস কমন। যদি বলা হয় এপিডার্মিসের কোষ সংখ্যা কত, আমরা বলবো 7 ধরনের কোষ। গ্যাস্ট্রোডার্মিসের কোষ সংখ্যা কত, আমরা বলবো 5 ধরনের কোষ। দেখো এখানের মধ্যে পেশি আবরণী কোষ এখানেও আছে, এখানেও আছে, এখানেও ইন্টারস্টেশিয়াল কোষ আছে, এখানেও ইন্টারস্টেশিয়াল কোষ আছে, এখানেও গ্রন্থি কোষ আছে, এখানেও গ্রন্থি কোষ আছে। তাইলে আমরা যদি বলা হয় নিচের কোনটি এপিডার্মিসের কোষ, নিচের কোনটি এন্ডোডার্মিসের কোষ বা গ্যাস্ট্রোডার্মিসের কোষ, তাইলে আমরা 3টা কোষকে এখানে কি করব না, বিবেচনা করব না। কয়টা কোষকে? 3টা কোষকে। কেন? আমরা দেখতেছি তারা হচ্ছে এপিডার্মিসের কোষ সংখ্যা, তাহলে আমাদের 3টা এক্সট্রা করে মনে রাখতে হবে না। অর্থাৎ এপিডার্মিসের 7টার মধ্যে 3টা আমাদের কি করতে হবে না, মনে রাখতে হবে না। এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের 5টার মধ্যে 3টা আমরা কি করতে হবে না, মনে রাখতে হবে না। কারণ কি? তারা 2 জায়গায় কি সেম, ঠিকই। দেখো একটা হচ্ছে পেশি আবরণী কোষ, আরেকটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ, আরেকটা হচ্ছে গ্রন্থি কোষ। এখানে কিন্তু ঠিক সেম, একটা হচ্ছে পেশি আবরণী কোষ, একটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ, আরেকটা হচ্ছে গ্রন্থি কোষ। তার মানে আমরা এই 2টা মনে রাখলেই এনাফ। কয় 2টা? এই 2টা। একটা হচ্ছে ক্ষণপদীয় কোষ, আরেকটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ। তাহলে দেখো যদি বলা হয় নিচের কোনটি গ্যাস্ট্রোডার্মিসের কোষ, আমরা প্রথমে 3টা চেক করব। কি কি জিনিস? একটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল আছে কিনা, একটা হচ্ছে তার পেশি আবরণী কোষ আছে কিনা, বা এখানে অপশনের মধ্যে গ্রন্থি কোষ আছে কিনা। যদি তারা 3টা থাকে তাহলে 3টা হবে। আর যদি 3টার বাইরে যদি দেখি তাহলে হয় এটা কি ফ্লাজেলীয় কোষ অপশনে থাকবে, নাইলে কি ক্ষণপদীয় কোষ অপশনে থাকবে। আর এদিকের ক্ষেত্রে দেখো 7 ধরনের কোষের ক্ষেত্রে আমরা 3টা কি আলাদা, সব 2 জায়গায় কমন, আর 4টা আমরা কি করব মনে রাখবো। একটা হচ্ছে স্নায়ু কোষ, একটা হচ্ছে সংবেদী কোষ, একটা হচ্ছে নিউরোসাইট, আর একটা হচ্ছে জনন কোষ। এই 4টা হচ্ছে কি তার ব্যতিক্রম, অর্থাৎ কমন নয়। 2টার মধ্যে
কমন না, আর এখানেই হচ্ছে এই দুইটা তার ব্যতিক্রম। তাহলে আমরা শুধুমাত্র ব্যতিক্রমটাই একটু ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, তোমরা একটু বুঝতে পারছো কিনা কমেন্ট বক্সে জানাও, বুঝতে পারছো কিনা কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, আমাদের সাথে একজনে কমেন্ট করছো কাফি নাফি ইন্ডিয়ার সিলেবাস মিলবে স্যার। ইন্ডিয়ার সিলেবাস বলতে দেখো, ইন্ডিয়ার সিলেবাসও আমি যতটুকু জানি ডাইজেশন পরিপাকু শোষণ অধ্যায়টা আছে এবং হচ্ছে এই হাইড্রা অধ্যায়টাও আছে, এবং তোমাদের ক্ষেত্রে হয়তো হিন্দিতে বলতে পারে, যেটা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে এই হিন্দিতে যেগুলো সেম ঠিক সেমই। বায়োলজির ক্ষেত্রে বেশিরভাগ সিলেবাস হচ্ছে ইন্ডিয়ার সাথে বেশিরভাগই মিলে যায়। তো সেক্ষেত্রে তুমি যদি ক্লাস করতে চাও ক্লাস করতে পারবা, সমস্যা হবে না আশা করি। তানভীর শিমুল, জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সবকিছু বুঝছো কিনা একটু দেখো। আমরা আলোচনা করছিলাম হাইড্রার অন্তর্গঠন নিয়ে। এই হাইড্রার অন্তর্গঠনের মধ্যে আছে তার দেহ প্রাচীর। এই দেহ প্রাচীরটার গঠন কি? এটা হচ্ছে কেন্দ্রীয় সিলিন্টন বা ভাস্কুলার গহ্বর নিয়ে গঠিত। এবং আমরা বলছিলাম হাইড্রার অন্তর্গঠনে হচ্ছে দুই ধরনের স্তর পাওয়া যায়। কি কি স্তর? একটা হচ্ছে তার এপিডার্মিস আর একটা হচ্ছে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। এখন দেখো এপিডার্মিসে কোষের সংখ্যা কত যদি বলা হয় আমরা বলবো তাদের 7 ধরনের কোষ, আর যদি বলা হয় গ্যাস্ট্রোডার্মিস কোষের সংখ্যা কত আমরা বলবো 5 ধরনের কোষ পাওয়া যায়। তাদের ক্ষেত্রে আমরা দেখতেছি 3টা কোষ তাদের ক্ষেত্রে কি কমন। একটা হচ্ছে তার পেশি আবরণী কোষ, আর একটা হচ্ছে তার ইন্টারস্টিশিয়াল কোষ, আর একটা হচ্ছে তার গ্রন্থি কোষ। কারণ এই 3টা কোষই হচ্ছে এপিডার্মিসে যা আছে গ্যাস্ট্রোডার্মিসেও তা। এখন দেখো 4টা এখানে ব্যতিক্রম, আর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে 2টা ব্যতিক্রম। গ্যাস্ট্রোডার্মিসের 2টা কি কি? একটা হচ্ছে তার ক্ষণপদীয় কোষ, আর একটা হচ্ছে তার ফ্লাজেলীয় কোষ। আর এদিকে দেখো হাতের ডান পাশে কি লিখছি? এপিডার্মিস। কোষের সংখ্যা 4টা কি করতে হবে? মনে রাখতে হবে। একটা হচ্ছে জনন কোষ, একটা হচ্ছে নিউরোসাইট, একটা হচ্ছে স্নায়ু কোষ, একটা হচ্ছে কি সংবেদী। তাইলে এই জিনিসগুলো মনে রাখলে আমাদের এনাফ হয়ে যাবে। আচ্ছা, তাইলে এই গেল আমাদের টোটাল হচ্ছে হাইড্রার অন্তর্গঠন নিয়ে আলোচনা। এখন আমরা আলোচনা করব যে নিউরোসাইট লিখছি সর্বশেষ, যেটা হচ্ছে এপিডার্মিসের কোষ। এই নিউরোসাইটের বর্ণনা নিয়ে আমরা কিছু আলোচনা করব। দেখো, আমরা এখন লিখব এই যে নিউরোসাইটের কথা বলছি, এই নিউরোসাইটের গঠন। তাহলে আমরা বলবো এখানে লিখব নিউরোসাইটের গঠন। এই নিউরোসাইটের গঠন বর্ণনা করতে গিয়ে আমরা টোটাল তার 5টি অংশ পাওয়া যায়। কয়টি অংশ? 5টি অংশ। কি কি? দেখো, প্রথম অংশটার নাম হচ্ছে তার আবরণ। কি নাম? আবরণী বা হচ্ছে আবরণ। এই আবরণটা কি দিয়ে গঠিত যদি বলা হয় আমরা বলবো এখানে হচ্ছে এই আবরণের মধ্যে থাকে 2টা কোষস্তর, 2টি কোষস্তর, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এই জিনিসটার নাম কি? আমরা বলবো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। এবং আরো একটা জিনিস থাকে, এই জিনিসটা হচ্ছে বড় নিউক্লিয়াস থাকে। তাইলে দেখো, আমরা প্রথম অংশের নাম কি লিখছি? আবরণী। এই আবরণীর মধ্যে কি থাকে? 2টা কোষস্তর থাকে। এই 2টা কোষস্তর বিশিষ্ট এই 2টা কোষস্তরকে ঘিরে রাখে কে? তার সাইটোপ্লাজম। এবং আরেকটা কি জিনিস থাকে? এখানে হচ্ছে বড় নিউক্লিয়াস থাকে। তাইলে এই গেল তার আবরণী অংশের অন্তর্ভুক্ত। এখন দেখো 2 নাম্বার পয়েন্ট আমরা লিখবো হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট বা এটার আরো একটা নাম আছে ক্যাপসুল। নেমাটোসিস্টের কথা যেহেতু আমরা বলছি, আমরা এখান থেকে মনে রাখবো একজন বিজ্ঞানীর কথা। বিজ্ঞানীটার নাম কি? বিজ্ঞানী বার্নার। বিজ্ঞানী বার্নার। এই বিজ্ঞানী বার্নার কি করছেন? বিজ্ঞানী বার্নার শনাক্ত করছেন নেমাটোসিস্টের সংখ্যা 23 ধরনের নেমাটোসিস্ট তিনি কি করছেন? শনাক্ত করছেন। কোন জাতীয় প্রাণীদের দেহ থেকে? নিডারিয়া জাতীয় প্রাণীদের দেহ থেকে। দেখো, আমি কি বলতেছি, আমরা আলোচনা করতেছিলাম হাইড্রার নিউরোসাইটের গঠন। যে নিউরোসাইটটা ছিল হাইড্রার এপিডার্মিসের অন্তর্গত, যেটা হচ্ছে সর্বশেষ আমরা লিখছিলাম জনন কোষের পরে নিউরোসাইট। এখন দেখো, আমরা আলোচনা করতেছি নিউরোসাইটের গঠন নিয়ে। এই নিউরোসাইটের গঠনের মধ্যে দেখছি আমরা টোটাল 5 ধরনের 5টি অংশ পাওয়া যায়। প্রথম অংশটার নাম কি ছিল? আবরণী ছিল। এই আবরণীর মধ্যে কি থাকে? 2টা কোষস্তর থাকে। এই কোষস্তরকে ঘিরে কে থাকে? আমরা মনে রাখবো সাইটোপ্লাজম থাকে। এবং এর পাশাপাশি আর কি থাকে? বড় নিউক্লিয়াস থাকে। 2 নাম্বার পয়েন্ট আমরা লিখছি
বলতেছি নেমাটোসিস্ট বা ক্যাপসুল। এখন এখান থেকে যেহেতু নেমাটোসিস্টের কথা বলছি, আমরা একজন বিজ্ঞানীর কথা স্মরণ করব। বিজ্ঞানী বার্নার নিডারিয়া জাতীয় প্রাণীদের দেহ থেকে 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেছেন। এই 23 ধরনের নেমাটোসিস্টের মধ্য থেকে আবার হাইড্রাই পাওয়া যায় 4টি। কয়টি? হাইড্রাই পাওয়া যায় 4টি। এই 4টির যে বৈশিষ্ট্য এবং 4টির কাজ আমরা একটু মনে রাখব। তাইলে আমি উপরেরটা মুছে নিলাম, তোমরা একটু যারা লিখে ফেলছো লিখে ফেলো, এবং আমি একটু উপরেরটা মুছে দিলাম। দেখো এখানের মধ্যে আমাদের এখন কি কি জানবো। আমরা বলছিলাম হাইড্রাতে পাওয়া যায় 4 ধরনের নেমাটোসিস্ট। আমরা লিখে ফেলবো কি কি পাওয়া যায়। প্রথমে হচ্ছে তার স্টেনোটিল, স্টেনোটিল বা এটার আরো একটা নাম আছে পেনিট্রেন্ট। এটা হচ্ছে হাইড্রার বৃহত্তম নেমাটোসিস্ট। তাইলে আমরা এখানে পাশে লিখব হাইড্রার বৃহত্তম নেমাটোসিস্টের নাম হচ্ছে স্টেনোটিল পেনিট্রেন্ট। এবং হাইড্রার স্টেনোটিল বা পেনিট্রেন্ট যদি বলা হয় বৃহত্তম নেমাটোসিস্ট, এটা কি থাকে? এখানে থাকে হচ্ছে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল। হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল। এবং এটার কাজ কি? এই স্টেনোটিলের সাহায্যে সে কি করে হচ্ছে সে যে জীবাণু বা শত্রুকে বা কোনো একটা যখন শত্রুকে সে আক্রমণ করবে বা হচ্ছে কোনো একটা প্রাণীকে আক্রমণ করবে, এই স্টেনোটিলের সাহায্যে সে কি করে ফেলবে? অজ্ঞান করে ফেলবে। অজ্ঞান ও হচ্ছে অবশ করে ফেলে। এই গেল আমাদের 1 নম্বরের আলোচনা। 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমরা লিখব ভলভেন্ট। ভলভেন্ট বা ড্যাসমোনিমি। ড্যাসমোনিমি এটার কাজ কি? এটার ক্ষেত্রে আমরা মনে রাখব এটা হচ্ছে শিকার, কোন একটা প্রাণীকে শিকারীকে বা আমরা এভাবে বলতে পারি শিকারীকে আঁকড়ে ধরে রাখে। অর্থাৎ যখন হচ্ছে হাইড্রা কি করবে, একটা শিকারীকে যখন সে টার্গেট করবে তখন কি করবে? এই বলভেন্টের সাহায্যে, তার হচ্ছে এই বলভেন্ট নামক নেমাটোসিস্টের সাহায্যে সে হচ্ছে এভাবে ক্যাচ করে ধরে রাখবে। অর্থাৎ চারদিকে তাকে কি করে ফেলবে? আবদ্ধ করে ফেলবে। এই আবদ্ধ করে কে আমরা মনে রাখবো ভলভেন্ট বা ড্যাসমোনিমি। আর যদি বলা হয় কোনো একটা প্রাণীকে সে অজ্ঞান করতে চাচ্ছে, অবশ করতে চাচ্ছে, তার মানে যদি অজ্ঞান করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাকে কোনো না কোনো একটা জিনিস দিতে হবে। এই জিনিসটা কি? জিনিসটার নাম হচ্ছে হিপনোটক্সিন। এই হিপনোটক্সিনটা কি করে? সে নিঃসৃত করে। এখানে ওর এই যে শিকারীকে ছুঁড়ে মারে, এই যে হিপনোটক্সিনটা ছুঁড়ে মারতেছে, এটা কে? এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো স্টেনোটিল বা পেনিট্রেন্ট। এটা হচ্ছে হাইড্রার বৃহত্তম নেমাটোসিস্ট। এবং তাইলে 2 নম্বরে আমরা এটা লিখলাম। দেখো 3 নম্বরে আমরা বলবো স্টেপটুলিন গ্লুটিনেন্ট। স্টেপটুলিন গ্লুটিনেন্ট। এবং 4 নম্বরে আমরা লিখব স্টেরিওলিন গ্লুটিনেন্ট। স্টেরিওলিন গ্লুটিনেন্ট। দেখো এখান থেকে আমরা কি কি জিনিস মনে রাখবো। এই দুইটার কাজ অনেকাংশেই সেম। কেন সেম বলতেছি? কারণ হচ্ছে তাদের কাজ হচ্ছে আঠালো রস ক্ষরণ করা। কি ক্ষরণ করা? আঠালো রস ক্ষরণ করা। এবং এই আঠালো রস ক্ষরণ করার মাধ্যমে শিকারীকে কি করে? শিকারীকে সে আটকাতে সাহায্য করে। শিকারীকে কি করে? শিকারীকে আটকাতে সাহায্য করে। এখান থেকে আরো একটা পয়েন্ট আমরা মনে রাখবো। আমরা যে লাস্ট নাম্বারটা লিখলাম স্টেরিওলিন গ্লুটিনেন্ট বা হচ্ছে যেটার নাম হচ্ছে অ্যাট্রাইকাস আইসোরাইজাস, এটা হচ্ছে হাইড্রার নেমাটোসিস্টের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। তাইলে দেখো আমরা কি কি জিনিস আলোচনা করতেছিলাম। আমরা হাইড্রা নিডোসাইটের 2 নম্বর গঠন নিয়ে 2 নম্বর অংশ নিয়ে আলোচনা করতেছিলাম। এই অংশটার নাম ছিল নেমাটোসিস্ট বা ক্যাপসুল। এই নেমাটোসিস্টের মধ্যে জানলাম আমরা বিজ্ঞানী বার্নার কি করছেন, 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেছেন। কোন প্রাণীদের থেকে? নিডারিয়া জাতীয় প্রাণীদের থেকে। এখন এখান থেকে আবার হাইড্রাতে পাওয়া যায় কয়টি? 4টি। এই 4টির অংশের নাম আমরা স্পেসিফিক ভাবে লিখলাম। একটা হচ্ছে স্টেনোটিল বা
পেনিট্রেন্ট বলবেন বা ড্যাসমোনিমি, স্টেপটুলিন গ্লুটিনেন, স্টেরুলিন গ্লুটিনেন। এখন যে স্টেরোটিল বা পেনিট্রেন্টের কথা বললাম, এখানে ক্ষেত্রে বলা হয় হাইড্রার এটা হচ্ছে বৃহত্তম নেমাটোসিস্ট। এটা কি করে, হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল কি করে এখানে চুরে মারে, অর্থাৎ একটা শিকারীকে সে চুরে মারে। এই শিকারী চুরে মারার মাধ্যমে কি হয়, এই শিকারীটা অজ্ঞান এবং অবশ হয়ে যায়। এরপরে আমরা লিখলাম বলবেন বা ড্যাসমোনিমি। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই শিকারীকে সে কি করে, আবদ্ধ করে ফেলা, আটকে রাখা। 3 নম্বরে আমরা কি লিখছি, আমরা হচ্ছে স্টেপটুলিন গ্লুটিনেন। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আঠালো রসকরণ করা, যাতে হচ্ছে শিকারী ওর সাথে লেগে যায় এবং এটা কি করে, এটার মাধ্যমে সে কি করে, এই যে শিকারীকে আটকে রাখতে সাহায্য করে। এরপরে দেখো স্টেলিন গ্লুটিনেন, এটার ক্ষেত্রেও ঠিক সেম, কিন্তু এখান থেকে আমাদের মনে রাখতে হবে স্টেলিন গ্লুটিনেন হচ্ছে হাইড্রার ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। আচ্ছা, এই গেল আমাদের হাইড্রার নিডোসাইটের গঠনের মধ্যে 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি ছিল, নেমাটোসিস্ট ছিল। নেমাটোসিস্টের ক্ষেত্রে কি বলছিলাম, তাদের মধ্যে কি থাকে, 4 ধরনের নেমাটোসিস্ট হাইড্রাতে পাওয়া যায়। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বারে আছে তার অপারকুলাম। এই অপারকুলামের কাজটা আমাদের মনে রাখতে হবে, অপারকুলাম কিসের মতো কাজ করে, ডাকনার মতো কাজ করে। 4 নাম্বারে আমি লিখব নিডোসিল। এই নিডোসিলটা কিসের মতো কাজ করে, যদি বলা হয় ট্রিগারের মতো কাজ করে, ট্রিগার। 5 নাম্বারে আমরা সর্বশেষ অংশটার নাম লিখব পেশিতন্তু বা লেসু, পেশিতন্তু ও লেসু। তাইলে দেখো আমরা প্রথমে 2টা অংশের নাম কথা বললাম, একটা হচ্ছে ছিল তার আবরণী। আবরণীর ক্ষেত্রে আমরা বলছিলাম তারা 2 কোষাস্তর বিশিষ্ট, এখানে সাইটোপ্লাজম থাকে, এখানে বড় নিউক্লিয়াস থাকে। 2 নম্বরে আমি বলছিলাম তার নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট নিয়ে আমরা একটা বিশাল আলোচনা করলাম। এই নেমাটোসিস্টটা কাইটিন নির্মিত, এখানে বার্ব থাকে, বারবিউল থাকে, এগুলো একটু পড়ে নিবা। এখানের মধ্যে আবার বিজ্ঞানী বার্নার 23 ধরনের নেমাটোসিস্ট নিডারে জাতীয় প্রাণীদের থেকে শনাক্ত করছেন, তার মধ্যে 4 ধরনের হচ্ছে হাইড্রাতে পাওয়া যায়। এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছিলাম। এরপরে 3 নম্বরে আমরা বললাম অপারকুলাম। এখন অপারকুলামটার কাজ কি, এটা হচ্ছে হাইড্রার ডাকনার মতো কাজ করে। নিডোসিল এটা কিসের মতো কাজ করে, ট্রিগারের মতো কাজ করে। সর্বশেষ আছে পেশিতন্তু লেসু। তাইলে এই গেল আমাদের টোটাল নিডোসাইটের গঠন। এখন আমরা আলোচনা করব হাইড্রার চলন নিয়ে। তার আগে আমি একটু কমেন্ট বক্সটা আবারও একটু চেক করব। তোমরা যদি এই জায়গা থেকে কোনো একটা পয়েন্ট না বুঝো বা কোনো একটা পয়েন্ট যদি রিপিট করা লাগে, সেক্ষেত্রে আমি ওইটাও করব। তো তার জন্য তোমাদের হচ্ছে দরকার কমেন্ট। তোমরা হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাও তোমরা এটা বুঝছো কিনা। আচ্ছা, একজনে বলতেছো ট্রিগার কি। ট্রিগার হচ্ছে হাইড্রার অনেকটা আমরা যে বন্দুক দেখছিলাম, বন্দুকের নকের বন্দুক দেখছিলাম, বড় বন্দুক, ওইখানে যে বন্দুকের মুখের সামনে যে একটা গুলি ছুঁড়ে মারে, এই যে গুলি ছুঁড়ে একদম মুখের সামনের অংশটাকেই বলা হয় ট্রিগার। এর ঠিক সেম ভাবে হচ্ছে এই যে নেমাটোসিস্টের মধ্যে একটা ট্রিগারের মতো অংশ থাকে। এই ট্রিগারের মাধ্যমে সে সাধারণত হচ্ছে এই হিপনোটক্সিনটা যে এই যে সে ছুঁড়ে মারে, এটা হচ্ছে সাধারণত ট্রিগারের মাধ্যমে সে ছুঁড়ে মারে। আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে জানাও। ভাইয়া পেশি সূত্রের কাজ কি, আসলে পেশিতন্তু স্পেসিফিকভাবে কাজ নাই, কিন্তু ওর মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। গ্রন্থি তন্তুটা মূলত কাজ করে শিকারীকে আটকে রাখতে, মানে হচ্ছে শিকারীকে সে ধরে রাখতে সাধারণত হচ্ছে এই পেশিতন্তুটার কাজ কি। রিপ্লাইং টু ইন্তিশার কমেন্টটা আমি আসলে দেখি নাই, একটু কমেন্ট বক্সে জানাও যদি আর কোনো প্রশ্ন থাকে। যদি প্রশ্ন না থাকে তাহলে সেক্ষেত্রে আমি হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া এবং হচ্ছে হাইড্রার চলন নিয়ে আলোচনা করব। আমরা কন্টেন্ট 8 মধ্যে চলে যাব, যে কন্টেন্টটা আছে হাইড্রার চলন। হাইড্রার চলনের মধ্যে আমরা কি কি জিনিস জানবো। দেখো, প্রথম অংশ হচ্ছে তার লুপিং বা হামাগুড়ি। আমাদের জাস্ট এই ওয়ার্ড থেকে আমরা বুঝতে পারবো কোনটা কি। দেখো, লুপিং বা হামাগুড়ি, অর্থাৎ সে লুপের মাধ্যমে সে কি করতেছে, এই লুপের মাধ্যমে চলাফেরা করবে। হাইড্রাটা লুপের মাধ্যমে চলাফেরা করবে। তাইলে এটার কাজ কি, যখন হাইড্রা কি করে লম্বা দূরত্ব অতিক্রম করতে যায়, কি করতে, লম্বা একটা দূরত্ব সে অতিক্রম করতে যাচ্ছে, সেজন্য সে লুপিং এর মাধ্যমে যাবে। সেক্ষেত্রে আমরা বলবো লুপিং বা হামাগুড়ি কোন ধরনের চলন, হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম করার চলন। হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম করার চলনকেই বলা হয় লুপিং বা হামাগুড়ি। এবং 2 নম্বরে আমরা লিখব সমারসল্টিং বা হচ্ছে ডিগবাজি, অর্থাৎ সে ডিগবাজির মাধ্যমে যাবে। সমারসল্টিং বা
ডিগবাজি। এখান থেকে আমরা মনে রাখবো এটা হচ্ছে হাইড্রার সাধারণ এবং হচ্ছে দ্রুত চলন প্রক্রিয়া। হাইড্রার সাধারণ এবং হচ্ছে দ্রুত চলন প্রক্রিয়া। আচ্ছা, 3 নম্বরে দেখো, 3 নম্বরে আমি লিখবো হচ্ছে গ্লাইডিং বা হচ্ছে অ্যামিভয়েড চলন। গ্লাইডিং বা অ্যামিভয়েড চলন। এটা কেমন? এটা হচ্ছে অনেকটা অ্যামিবার মতো চলনের মতো দেখতে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে অ্যামিভয়েড চলন। এটা হচ্ছে এটার মাধ্যমে সে কি করতে পারে, হাইড্রা খুব সামান্য ধীর গতিতে সামান্য পথ অতিক্রম করতে পারে। ধীর গতিতে হাইড্রা কি করে, সামান্য পথ অতিক্রম করতে পারে। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরে আমি এদিকে লিখব বাসা। এটার আরো একটা নাম আছে গ্লাইডিং বা অ্যামিভয়েড চলন। এটা অনেকটা শামুকের ন্যায় চলনও অনেকে বলে থাকে, শামুকের ন্যায় চলন। আচ্ছা, এরপরে আছে তার মধ্যে বাসা, ফ্লোটিং। এই ফ্লোটিং এরপরে আছে সাঁতার, সুইমিং। এরপরে আছে সাঁতার বা সুইমিং। এটা কিসের মাধ্যমে হয়? এটা অনেকটা হচ্ছে হাইড্রা কি করে, হাইড্রার কোর্সিকা যেগুলো আছে, এই কোর্সিকাগুলো যদি ঢেউয়ের মতো আন্দোলিত হয়, কোর্সিকাগুলো যদি ঢেউয়ের মতো আন্দোলিত হয়, সেক্ষেত্রে এই চলনটাকে বলা হয় সাঁতার বা সুইমিং। এবং এরপরে আছে ক্রলিং। ক্রলিং কি যদি বলা হয়, সেক্ষেত্রে এটাও একটা এমসিকিউ থেকে আসছিল, হ্যাজডানু বা ক্রলিং। সর্বশেষ 5 নম্বরে আছে হ্যাজডানু বা ক্রলিং। এই প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রা কি করে যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো হাইড্রার আরোহণ এবং হচ্ছে অবরোহণ সম্পন্ন হয়। আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয়। এরপরে আছে নতমুখী চলন। নতমুখী চলন, এটার কাজ কি যদি বলা হয়, কাজ কি? এটা হচ্ছে হাইড্রার যে কোর্সিকা আছে, এই কোর্সিকাকে সে কিসের মতো ব্যবহার করে, পায়ের মতো ব্যবহার করে। কোর্সিকাকে পায়ের মতো ব্যবহার। এবং দেখো এরপরে আছে সংকুচন প্রসারণ। তাইলে দেখো আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করতেছি। আমরা হচ্ছে হাইড্রার চলন নিয়ে আলোচনা করতেছি। প্রথমে হচ্ছে লুপিং বা হামাগুড়ি, অর্থাৎ সে লুপের মাধ্যমে চলাচল করে। এটা কিরকম চলন যদি বলা হয়, হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য এই ধরনের চলন ব্যবহার করে। এরপরে দেখো সমারসল্টিং বা ডিগবাজি। এটাই হচ্ছে হাইড্রার স্পেসিফিক, জেনারেলি এবং হচ্ছে দ্রুত চলন প্রক্রিয়া। এখান থেকে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি মাধ্যমে হাইড্রা দ্রুত চলন প্রক্রিয়ায় দ্রুত চলাচল করে। যদি প্রশ্নে দেয় নিচের কোনটির মাধ্যমে হাইড্রা দ্রুত চলাচল করে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো সমারসল্টিং বা ডিগবাজি। এরপর দেখো গ্লাইডিং বা অ্যামিভয়েড চলন। এটা হচ্ছে হাইড্রা ধীর গতিতে সামান্য পথ অতিক্রম করে। এটার মাধ্যমে হাইড্রা কি করে, ধীর গতিতে সামান্য পথ অতিক্রম করে। এরপরে আছে এটাকে অনেকটা শামুকের ন্যায় চলনও বলা হয়। এরপরে দেখো বাসা আছে, সাঁতার আছে। সাঁতারের ক্ষেত্রে আমরা মনে রাখবো তার যে কোর্সিকা আছে, এই কোর্সিকাগুলো অনেকটা ঢেউয়ের মতো যখন আন্দোলিত হয়, এই চলনটাকেই বলা হয় সাঁতার বা সুইমিং। এরপরে আছে হ্যাজডানু বা ক্রলিং। এখান থেকে এমসিকিউ আসে, কিভাবে বলা হয় প্রশ্নে নিচের কোনটির মাধ্যমে হাইড্রার আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো ক্রলিং বা হ্যাজডানু। এরপরে আছে নতমুখী চলন। নতমুখী চলন মানে কি, তার যে কোর্সিকা আছে, তার যে টেন্টাকুলার আছে, এই টেন্টাকুলার মাধ্যমে এই যে টেন্টাকুলারটাকে সে যে কি করে, পায়ের মতো ব্যবহার করে। এই পায়ের মতো যদি ব্যবহার করে সে যদি চলন ঘটায়, সে চলনটাকেই বলা হয় নতমুখী চলন। এখন দেখো আমি এখান থেকে একটা এমসিকিউ দিব, দেখি এটা কে খুব দ্রুত আনসার করতে পারে। আমি আশা করব সবাই আনসার করবা। নিচের, আমি অপশন ছাড়াই লিখব, নিচের কোনটির মাধ্যমে হাইড্রার, আমি খুব দ্রুত কমেন্ট বক্সটা চেক করব, হাইড্রার আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয়। কোন চলনের মাধ্যমে অবরোহণ সম্পন্ন হয় বা করে, অবরোহণ করে। নিচের কোনটির মাধ্যমে হাইড্রা কি করে, আরোহণ ও অবরোহণ করে। দেখি খুব দ্রুত কে আনসার করতে পারো। আমি একটু কমেন্ট বক্সটা চেক করব। দুইটা কিওয়ার্ডই বলতে হবে, ইংলিশ এবং হচ্ছে বাংলা। নিচের কোনটির মাধ্যমে হাইড্রা আরোহণ ও অবরোহণ করে।
অনেকেই কমেন্ট করছো হ্যাসরানু ক্রলিং, ফাতেমা সুলতানা হ্যাসরানু হ্যাসরানু হ্যাসরানু, আনিয়া আরতি, অরণ্যের পাখি, শারমিন আক্তার, অনেকেই কমেন্ট করছো। আচ্ছা এঞ্জেল ফ্লাই কমেন্ট করছো, সাজুতি তারিন শান্না ক্রলিং। হ্যাঁ সবাই উত্তর সঠিক। সঠিক উত্তর কোনটা, কোনটির মাধ্যমে আমরা মনে রাখবো? ক্রলিং বা হ্যাসরানু, ক্রলিং বা হ্যাসরানু। আচ্ছা এরপরে দেখো আমরা আলোচনা করব হাইড্রার প্রজনন নিয়ে এবং আমরা আলোচনা করব হাইড্রার মৃতজীবিতা নিয়ে। তাহলে আমরা দুইটা টপিকস পড়ে আমরা হচ্ছে আজকের হাইড্রার আলোচনা এখানেই শেষ হবে। তাহলে দেখো আমরা আলোচনা করব হাইড্রার জনন নিয়ে। জননের মধ্যে আমরা সাধারণত দুই ধরনের জনন পদ্ধতি দেখতে পাই। একটা হচ্ছে তার অযৌন জনন আর একটা হচ্ছে তার যৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে আমরা অযৌন জননকে দুইটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে তার মুকুলোদগম। মুকুলোদগম নিয়ে আমরা একটু আগেই আলোচনা করছিলাম, যেটা দেখছিলাম গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পাওয়া যায়, এই পর্যাপ্ত আহারের উপস্থিতিতে মুকুলোদগম প্রক্রিয়ায় হাইড্রা বংশ বৃদ্ধি করে। এবং আরেকটা আছে বিভাজন। এই বিভাজন আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে তার অনুপ্রস্থ বিভাজন আর একটা হচ্ছে তার অনুদৈর্ঘ্য বিভাজন। এখন দেখো এখান থেকে আমি মুকুলোদগমের কথা বলছি। এই মুকুলোদগমের কথার ক্ষেত্রে আমরা বলছিলাম এটা সাধারণত কিসের মাধ্যমে হয়? গ্রীষ্মকালে হয়। কারণ কি? গ্রীষ্মকালে পর্যাপ্ত আহার পাওয়া যায়। এই আহারের উপস্থিতিতে মুকুলোদগম প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে। এখন এখান থেকে আমাদের কি জানতে হবে? এই মুকুলোদগম হচ্ছে হাইড্রার অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া। অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া। এবং হাইড্রার যে আমরা এপিডার্মিসের কথা বলছি, এই এপিডার্মিসের মধ্যে যে ইন্টারস্টেশিয়াল কোষ থাকে, এই ইন্টারস্টেশিয়াল কোষের মাধ্যমে হাইড্রা মুকুলোদগম প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে। ইন্টারস্টেশিয়াল কোষের মাধ্যমে হাইড্রা অযৌন জনন প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে। ইন্টারস্টেশিয়াল কোষ মানে কি? ইন্টারস্টেশিয়াল কোষের কাজ কি? ইন্টারস্টেশিয়াল কোষ হচ্ছে বারবার বিভাজিত হওয়া। বিভাজিত হওয়া কোষকে বলা হয় ইন্টারস্টেশিয়াল কোষ। এবং দেখো বিভাজনের কথা বলছি, এই বিভাজন আবার দুইটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে অনুপ্রস্থ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য। এখান থেকে আমাদের মনে রাখতে হবে এই বিভাজনটা সাধারণত হাইড্রার সাধারণ বিভাজন নয়। সাধারণ বিভাজন নয়, এটা হচ্ছে দ্বৈবাদ সংঘটিত হয়, মানে হচ্ছে মাঝে মাঝে সংঘটিত হয়। এরপরে দেখো যৌন জনন। যৌন জননের মধ্যে আমরা কি কি জিনিস মনে রাখবো? যৌন জননের ক্ষেত্রে আমরা সাধারণত জানি নিষেক ঘটে। কাদের মধ্যে ঘটে? শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে, বা আমরা বলতে পারি শুক্রাশয় আর ডিম্বাশয়ের মধ্যে। এখন আমরা ধরে নিলাম তাদের মধ্যে নিষেক হয়েছে। নিষেক পরবর্তীতে হাইড্রাতে কি কি জিনিস ঘটে আমরা একটু এখান থেকে মনে রাখবো। দেখো নিষেক, নিষেক হওয়ার ফলে তৈরি হয় জাইগোট। জাইগোটের পরবর্তী হাইড্রাতে তৈরি হয় মরুলা। মরুলা পরবর্তী হাইড্রাতে তৈরি হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলা পরবর্তী হাইড্রাতে তৈরি হয় গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা পরবর্তী হাইড্রাতে তৈরি হয় অপত্য হাইড্রা। অপত্য হাইড্রা পরবর্তী হাইড্রাতে সৃষ্টি হয় পূর্ণাঙ্গ হাইড্রা। তাহলে দেখো যদি বলা হয় হাইড্রার জননের ক্ষেত্রে যৌন জননের প্রসেসটা কি? প্রথমে তার নিষেক ঘটবে। নিষেকের ফলে কি সৃষ্টি হবে? জাইগোট সৃষ্টি হবে। জাইগোটের পরবর্তী দশা কি? মরুলা। মরুলা পরবর্তী দশা কি? ব্লাস্টুলা। ব্লাস্টুলা পরবর্তী দশা কি? গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা পরবর্তী দশা কি? অপত্য হাইড্রা। অপত্য হাইড্রা থেকে কি তৈরি হবে? পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি হবে। আর যদি বলা হয় নিচের কোন গতিপথটি সঠিক বা নিচের কোনটি হাইড্রার যৌন জননের ক্ষেত্রে সঠিক, সেক্ষেত্রে সাধারণত তাকে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এবং তাকে হাইড্রুলা, বা এটাকে আমরা বলি ম বা গা হা। ম বা গা হা। মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা। মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা। এখান থেকে যেহেতু আমরা বলছি আমরা রূপান্তরের কিছু জিনিস পড়ছিলাম গত ক্লাসে, সম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর, যেখানে আমরা দেখছিলাম সম্পূর্ণ রূপান্তর মৌমাছি প্রজাতির মধ্যে ঘটে। অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে আমরা দেখছিলাম সাধারণত ঘাস ফড়িং এর ক্ষেত্রে ঘটে, যেখানে হচ্ছে তোমার
ডিম থেকে ডিরেক্ট নিমফে চলে যায়, নিম থেকে পূর্ণাঙ্গ ঘাস প্রোটিনে রূপান্তরিত হয়। যাই হোক, এগুলো হচ্ছে গত ক্লাসের টপিকস। আমরা জাস্ট আজকের ক্লাসের মধ্যে থাকবো, যেখানে মধ্যে হাইড্রার জননের কথা বলছি, যে জননটার নাম হচ্ছে হাইড্রার যৌন জনন। যৌন জনন কিসের মাধ্যমে ঘটে? নিষেকের মাধ্যমে ঘটে। নিষেকের পরবর্তী দশার নাম কি? জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা, অপত্য হাইড্রা, পূর্ণাঙ্গ হাইড্রা। তোমরা একটু এই যৌন জননটা ভালো করে পড়ে নিবা। আচ্ছা, এরপরের টপিকস আমরা আলোচনা করব হাইড্রার মৃতজীবিতা নিয়ে। মৃতজীবিতার ক্ষেত্রে আমরা আগেই বলেছি, দুটি ভিন্ন প্রজাতি যদি একসাথে যদি সহাবস্থানের ফলে যদি একজন আরেকজনের কাছ থেকে উপকৃত হয়, সেক্ষেত্রে তাকে বলা হয় হাইড্রার মৃতজীবিতা বা মৃতজীবিতা। এই মৃতজীবিতার ক্ষেত্রে আমরা বলছিলাম, আমরা উদাহরণ দিছিলাম একটা হাইড্রার, যে হাইড্রাটার নাম ছিল ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এবং আরেকটা শৈবালের কথা বলছিলাম, যে শৈবালটা ছিল জুকুলেরা। এবং আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি, যার মধ্যে আছে একটা আছে তাপসী কাঁকড়া, একটা আছে তাপসী কাঁকড়া, প্লাস হচ্ছে সি অ্যানিমোনার মধ্যে, সি অ্যানিমন নামক প্রজাতির মধ্যে যে সহাবস্থান ঘটে, এই সহাবস্থানটাকে বলা হয় মৃতজীবিতার একটা উদাহরণ। আচ্ছা, তাহলে দেখো তোমরা একটু মৃতজীবিতাটা পড়ে নিবা, যেখানের মধ্যে আছে আশ্রয় শৈবাল। প্রথম হচ্ছে হাইড্রার গ্যাস্ট্রোডা, আমরা বেশি আবরণীয় কোষে আশ্রয় পাই। যদি বলা হয় আমরা এখানে লিখি শৈবাল কিভাবে উপকৃত হয়, আমরা এক জায়গায় লিখতে পারি, আবার একদিকে লিখতে পারি হাইড্রা কিভাবে উপকৃত হয়। প্রথমে আমরা শৈবালের গুলো যদি জেনে নিই, শৈবাল প্রথম হচ্ছে উপকৃত হয়। শৈবাল হাইড্রাতে অবস্থান করে। হাইড্রার কোথায় অবস্থান করে? হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল কোষে অবস্থান করে। এখন দেখো, আমরা সাধারণত জানি হাইড্রা হচ্ছে প্রাণী জাতীয় প্রাণী। প্রাণীরা এখন কি করে? প্রাণীরা হচ্ছে অক্সিজেন গ্রহণ করে এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আবার দেখো শৈবাল হচ্ছে একটা উদ্ভিদের নাম। এই শৈবাল হচ্ছে অক্সিজেন ত্যাগ করবে এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। এখন দেখো, এই যে হাইড্রা যে কার্বন ডাই অক্সাইডটা যে ত্যাগ করতেছে, এই কার্বন ডাই অক্সাইডকে সে কি করবে? গ্রহণ করবে। কিভাবে গ্রহণ করবে? এই গ্রহণ করার ফলে সে কি করবে? সালোক সংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করবে। কিসের মাধ্যমে? সালোক সংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে। আবার যদি বলা হয় হাইড্রা কিভাবে উপকৃত হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো, আমরা সাধারণত জানি হাইড্রার কি দরকার? হাইড্রার প্রয়োজনীয় অক্সিজেন দরকার। এই অক্সিজেন যোগানদাতাকে, এই অক্সিজেন যোগানদাতা হচ্ছে তার শৈবাল। তার মানে হাইড্রা উপকৃত হয় এই যে অক্সিজেনটা গ্রহণ করার মাধ্যমে। কার থেকে গ্রহণ করতেছে? শৈবাল থেকে গ্রহণ করতেছে। এবং তার যে বর্জ্য পদার্থ আছে, এই বর্জ্য পদার্থটা সে ত্যাগ করতেছে এবং এটা শৈবাল কি করতেছে? সালোক সংশ্লেষণে কাঁচামাল হিসেবে ব্যবহার করতেছে। এভাবে তারা হচ্ছে পুনরায় একজন আরেকজনের থেকে উপকৃত হয়ে মৃতজীবিতা গঠন করতেছে। তাহলে এই গেল আমাদের টোটাল হাইড্রার মৃতজীবিতা। তাহলে যদি বলা হয় আমরা কি কি জিনিস মনে রাখবো, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে হাইড্রা আর হচ্ছে শৈবালের মধ্যে, যেখানে হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং হচ্ছে জোকোলেরা, যে দুইটার মধ্যে তাদের কি হচ্ছে? মৃতজীবিতা হচ্ছে। যাদের আরো একটা উদাহরণ আছে, একটা হচ্ছে এই তাপসী কাঁকড়া, প্লাস হচ্ছে সি অ্যানিমনের ক্ষেত্রেও কি দেখা যায়? মৃতজীবিতা লক্ষ্য করা যায়। এখন দেখো তাদের মধ্যে কিভাবে তারা কিভাবে উপকৃত হচ্ছে। প্রথম পয়েন্ট যদি বলি আমি, শৈবাল কিভাবে উপকৃত হচ্ছে। শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল কোষে আশ্রয় পাচ্ছে, অবস্থান করতেছে। এবং আমরা দেখতেছি শৈবালের কি দরকার? কার্বন ডাই অক্সাইড দরকার। এবং তার কি দরকার নাই? অক্সিজেন দরকার নাই। সে অক্সিজেনটা বের করে দিবে, কার্বন ডাই অক্সাইডটা সে কি করবে? গ্রহণ করবে। কারণ কি? সে হচ্ছে উদ্ভিদ। এখন দেখো হাইড্রা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করতেছে, যেটা তার বর্জ্য পদার্থ, সেটাই হয়ে যাচ্ছে তোমার শৈবালের উপকারী পদার্থ। কারণ কি? সে সালোক সংশ্লেষণে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারতেছে। ঠিক সেম ভাবে হাইড্রার ক্ষেত্রে হাইড্রার কি দরকার? অক্সিজেন দরকার, যেটা হচ্ছে শৈবালের জন্য এটা হচ্ছে বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থটা শৈবাল আবার এই হাইড্রা আবার গ্রহণ করে, সে হচ্ছে উপকৃত হচ্ছে। এভাবে তারা পরস্পরের কাছ থেকে উপকৃত হয়ে একটা মৃতজীবীর মাধ্যমে তারা হচ্ছে একটা কি একসাথে সহাবস্থান করতেছে। এই সহাবস্থানটাকে বলা হয় হাইড্রার টোটাল মৃতজীবিতা। ভাইয়া নিষেকটা আবার বলেন। আচ্ছা, নিষেকটা যদি আবার বলতে বলো তাহলে আমি আবারও বলতেছি। দেখো, নিষেকের পরবর্তী আছে জাইগোট, জাইগোটের পরে আছে মরুলা, মরুলার পরে আছে গ্লাস্টুলা, গ্লাস্টুলার পরে আছে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলার পরে আছে হাইড্রোলা। দেখো নিষেক পরবর্তী দশা কি? জাইগোট। জাইগোট পরবর্তী দশা কি? ম দিয়ে কি? মরুলা। মরুলার পরে কি? ব্লাস্টুলা।
ব্লাস্টুলার পরে কি গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলার পরে কি হাইড্রুলা। এখন কি ঠিক আছে কিনা দেখো, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রুলা। এখন বুঝছো কিনা বলো, হাইড্রা থেকে কয়টা কোশ্চেন পাইতে পারে? হাইড্রা থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পাওয়া সর্বোচ্চ একটা। এটা প্রশ্নটা হইতে পারে হয় হাইড্রার চলন থেকে, এটা প্রশ্নটা হইতে পারে হাইড্রার যৌন জনন থেকে, এই প্রশ্নটা আসতে পারে হাইড্রার এপিডার্মিস আর এন্ডোডার্মিসের কোষসমূহ থেকে, এবং এই প্রশ্নটা আবার হতে পারে নেমাটোসিস্ট থেকে বা নিডোসাইটের গঠন থেকে। এই চারটা টপিকস থেকে সাধারণত হাইড্রার প্রশ্ন হয়। আর রিটেনের জন্য আমরা মনে রাখতে হবে হাইড্রার পরিচিতি থেকে, যে পরিচিতির তার যে শ্রেণীবিন্যাসগত অবস্থান, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং রিটেনের জন্য আরো একটা পার্ট ইম্পর্টেন্ট, যদি বলা হয় হাইড্রার চলন প্রক্রিয়া নিয়ে যা জানো তুমি তা লিখো, হাইড্রার চলন প্রক্রিয়া সম্পর্কে তুমি বর্ণনা করো, তাহলে তোমরা চলন প্রক্রিয়াটা সুন্দর করে বর্ণনা করবে। এটা একটা ছোট পেজ, প্রশ্নের মধ্যে যে তাকে ছোট ছোট করে লিখবা, কোনটার কি কাজ জাস্ট একটু করে লিখলে এটার নাম্বার থাকবে 2.5 বা 2 এরকম একটা সামথিং থাকতে পারে রিটেনের জন্য। পেশিতন্ত্র লেজুতে কি নিউক্লিয়াস থাকে না? আমি আগে বলছি হাইড্রার যে আবরণ আছে, এই আবরণের মধ্যে সাধারণত নিউক্লিয়াস থাকে। ভাইয়া লিখা বোঝা যাচ্ছে না, ভাইয়া সাউন্ড কমে গেছে। সরি, আমি আসলে হেডফোনটা নিই নাই, যার কারণে সাউন্ড কমে গেছে। থ দিয়া তাহলে কি বুঝাই? থ মানে বুঝি নাই, কোন ধরনের থ এটা? এটা কি পরে দেখা যাবে? হ্যাঁ, পরে দেখা যাবে, সমস্যা নাই। আচ্ছা, তাইলে আজকে যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, আজকের ক্লাস এখানে থাকুক। নেক্সট ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরিপাক পড়ব, কারণ হচ্ছে পরিপাক অধ্যায়টা অনেক একটু বড়, এটাও প্রায় 1 ঘন্টার একটা ক্লাস নেওয়া লাগবে। তো 1 ঘন্টা আসলে আরো 1 ঘন্টা ক্লাস নিলে তোমরা হয়তো বোরিং হতে পারো, সেই জন্য আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো কমেন্ট করো, এবং আজকের ক্লাসটা কেমন বুঝছো বা কিরকম হয়েছে তাও একটু কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? নেক্সট ক্লাসে অবশ্যই আমরা পরিপাক পর্ব, ঠিক আছে? নেক্সট ক্লাসে পরিপাক পর্ব, এবং হচ্ছে এরপরে আমরা রক্ত পর্ব, তারপরে আমরা আবার উদ্ভিদ বিজ্ঞানে ফিরে যাব, উদ্ভিদ বিজ্ঞান হয়ে আমরা আবারও প্রাণী বিজ্ঞানে ফিরে আসব। রিটেন নিয়ে কিছু বলেন ভাইয়া। রিটেনের ক্ষেত্রে আমরা দেখছিলাম, আগেও বলছি, রিটেনের ক্ষেত্রে হচ্ছে 4টা অধ্যায়কে বিভক্ত করবে। এখানে যদি 40 মার্কসের রিটেন থাকে, 40 মার্কসের রিটেন থাকে, সেক্ষেত্রে বায়োলজি থাকবে 10, কেমিস্ট্রি থাকবে 10, ফিজিক্স থাকবে 10, ম্যাথ থাকবে 10। নিষেকের শর্টকাট নিয়ম, নিষেকের শর্টকাট নিয়ম হচ্ছে, মনে রাখবো, মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা, গা হা, ম বা গা হা, ম বা গাহা দিয়ে আমরা মনে রাখবো। জাস্ট এই সিকোয়েন্সটাই আসে। আর কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাইতে পারো। তানজিলা ইসলাম কমেন্ট করছো, জি বুঝতে পারছি। তাসনিম আফরিন কমেন্ট করছো, আমাদের সাথে জয়েন হয়েছো। আচ্ছা, তাইলে আজকের ক্লাস এখানেই থাকুক, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি কয়েকটা এমসিকিউ দিই, যেহেতু এতক্ষণ ধরে পড়াইলাম, দেখি তোমরা কেমন পারো। হাইড্রা থেকে কয়েকটা প্রশ্ন দিব, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দিব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিব। বিগত সালের কয়েকটা প্রশ্ন লিখবো আমি। অপশনে ছিল যে যা পড়াইছি তা থেকে আসছে। হাইড্রার সাথে কোনটির মৃতজীবী সম্পর্ক, কোনটির মৃতজীবী সম্পর্ক, কোনো ধরনের অপশন থাকবে না, জাস্ট মুখস্থ বলতে হবে। এরপরে আসছিল ম্যাসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণীতে? ম্যাসোগ্লিয়া
পাওয়া যায় কোন প্রাণীতে? এবং যে প্রশ্নটা বলছি এটাও আসছিল, হাইড্রার এপিডার্মিসে কোন কোষটি পাওয়া যায় না? হাইড্রার এপিডার্মিসে কোন কোষটি পাওয়া যায় না? আমি এটার অপশন দিব, কোন কোষটি পাওয়া যায় না। অপশনে ছিল সংবেদী কোষ, 2 নম্বর অপশনে ছিল গ্রন্থি কোষ, 3 নম্বর অপশনে ছিল জনন কোষ, 4 নম্বর অপশনে ছিল শিকা কোষ। এবং আরো একটা অপশনে ছিল হাইড্রার ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি? হাইড্রার ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি? এবং আরো একটা প্রশ্ন আসছিল, বাদামি বর্ণের হাইড্রা, বাদামি বর্ণের হাইড্রা কোনটি? বাদামি বর্ণের হাইড্রা কোনটি? এটার ক্ষেত্রে আমরা এই বইয়ের ক্ষেত্রে বায়োলজি পাওয়ারে দিছি প্লেমেটোহাইড্রা অলিগেটিক্স, আমরা অপশনে দিছি, অপশনের ক্ষেত্রে দিছি প্লেমেটোহাইড্রা অলিগেটিক্স, কিন্তু অপশনের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশনে আসছিল, যেখানে অপশনে ছিল হাইড্রা অলিগেটিক্স। যেহেতু হাইড্রা লেখা আছে এই জন্য অপশনে উত্তর হবে এই অপশনই উত্তর, এই অপশনটাই হবে তার উত্তর। ঠিক আছে, মোটামুটি এই জাতীয় প্রশ্নই আসে। এরপর আমি দেখছি হাইড্রার পুষ্টিকোষের বৈশিষ্ট্য 9 কোনটি, হাইড্রার নিডোসাইটের কাজ 9 কোনটি, হাইড্রা কোন আবাসস্থলে দেখা যায় না। তারপরে লাস্ট 19-20 সেশন আসছিল কোন চলন প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রার আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয়, হাইড্রার খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায় কোন কোষ ব্যবহৃত হয়, নিডোসাইট, যে হাইড্রার কোন প্রজাতি বাংলাদেশে বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো হাইড্রা ভালগারিস, বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রা ভালগারিস। আচ্ছা, এরপর অপশনে ছিল হাইড্রার পুনঃউৎপত্তি মুকুল সৃষ্টিতে অংশ নেয় কোনটি? আমরা বলবো ইন্টারস্টেশিয়াল কোষ। আমরা আগে বলছি ইন্টারস্টেশিয়াল কোষটা বারবার বিভাজিত হয়, বিভাজিত হওয়ার মানে কি? সে পুনঃউৎপত্তিতে সাহায্য করে। এরপর অপশনে ছিল গাসফরিং থেকে প্রশ্ন ছিল, গাসফরিং আগে পড়াইছি। কোন বিজ্ঞানী হাইড্রার পুনঃউৎপত্তির ক্ষমতা সর্বপ্রথম উল্লেখ করেন? আমরা পড়ছিলাম, ট্যাম্বলের কথা বলছিলাম। তারপর আসছিল কোনটির হাইড্রার প্রধান খাদ্য? হাইড্রার প্রধান খাদ্য হচ্ছে ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। হাইড্রা কোন পর্বের প্রাণী? অপশনে নিডারিয়া ছিল, উত্তর এটাই সঠিক। তো এরপর একটা আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাইড্রার বর্গের নাম কি? সেক্ষেত্রে আমরা মনে রাখবো হাইড্রোডিয়া, হাইড্রোডিয়া, হাইড্রোডিয়া। কোন চলন প্রক্রিয়া হাইড্রার আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয়? এটা হচ্ছে, দেখো একটা প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনে আসছিল এবং সেই সেম প্রশ্নটা 19-20 সেশনও আসছিল। তার মানে দেখতেছই তোমরা জাহাঙ্গীরনগরও মাঝে মাঝে কি হয়, কোয়েশ্চেন রিপিট হয়, কোয়েশ্চেন রিপিট হয়। আচ্ছা, তার মানে আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে কমেন্টে আনসার দেওয়ার জন্য, আমি সবার কমেন্টে চেক করব। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ উপস্থিত থাকার জন্য।